তো আমরা সেদিন যে ব্লাউজটা কেটেছিলাম, আজকে আমরা আস্তর কাটবো। আমি কিন্তু কখনো আস্তর আগে কাটি না, আমি বরাবরই আস্তরটা পরে কাটি। তো আস্তরটা পরে কেন কাটি? কারণ আমি ব্লাউজের কাপড় থেকে সবসময় আস্তরটা একটুখানি বেশি কাটি, 1 সুতা বা সোয়া 1 সুতা বেশি কাটি। তো কাটিং করলে কি হয়, যেহেতু আমরা আস্তরটা ওয়াশ করে কাটিং করি না, যার জন্য আমাকে একটুখানি বাড়তি নিতে হয়। আর বাড়তি না নিলে কি হয়, যখন আমরা এটা সেলাই করব, ব্লাউজটা তৈরি করব, তৈরি করার পর যখন আপনি 1-2 দিন পরবেন, পরার পর যখন ওয়াশ করবেন, তখন দেখবেন যে আস্তরের যে কলপটা সেটা চলে যায়। যখন কলপ চলে যায়, তখন আস্তরটা ভেতরের দিক থেকে ছোট হয়ে যায় আর ব্লাউজের কাপড়টা বড় থেকে যায়। তখন কি হয়, ব্লাউজটা বাইরের দিক থেকে কুঁচকে থাকে। তো যার জন্য আমি আস্তরটা বেশি করে কাটিং করি, কিন্তু সেলাই করার সময় আস্তরটাকে ভেতরের দিকে চেপে দিয়ে দিয়ে আমি সেলাই করি। কিন্তু আপনার যে আস্তর বেশি আছে, বাইরের দিক থেকে কেউ বুঝতে পারবে না আপনার আস্তর বেশি আছে। তো বেশিরভাগ লোকে কিন্তু আগে ব্লাউজের কাপড়টা কাটিং করে না, ওনারা আস্তর কাটিং করে। কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই বাইরের দিক থেকে ব্লাউজটা ওয়াশ করার পর ঝুল হবে। তো যার জন্য আমি এই প্রসেসে করি না। তো আমি যে ব্লাউজটা কেটেছি, এবার আমি সব দিকে ঘুরিয়ে আস্তরটা একটু বাড়তি রেখে কাটবো, কিন্তু গলার দিকে কোনো বাড়তি রাখবো না, এখানে বরাবর রাখবো। বাকি এখানে চারদিকে বাড়তি নিয়ে নেবো। আর আস্তরটা কাটিং করার সময় কি করে কম আস্তর দিয়ে বড় সাইজের করবেন। আপনি 75 সেন্টিমিটার দিয়েও কিন্তু একটা বড় সাইজের ব্লাউজ করতে পারবেন। আস্তরের যে লম্বালম্বি দিকটা থাকবে, সেই দিকের একটা সাইড থেকে আপনি পেছনের পাট কাটবেন। এরপর আপনি হাতাগুলা বের করে নেবেন, তাহলে দেখবেন আপনার আস্তর কখনো ছোট হবে না। এবার দেখুন, আমরা যখন সেলাই করব, তখন এই বাড়তি আস্তরটা কি করে ভেতরে ঢুকিয়ে দেব। যদি কারোর সরাসরি মেশিনে সেলাই করতে অসুবিধে হয়, সেক্ষেত্রে মেশিনে করার দরকার নেই, আপনি হাতে সেলাই করে নেবেন। এই যে মিডলটা আছে আস্তরের, প্রথমত আস্তরের মিডল এবং ব্লাউজের এই পেছনের অংশের মিডলটা বরাবর রাখবেন। দরকার হলে এখান থেকে সেলাই শুরু করবেন। শুরু করে যতখানি এই যে বাড়তিটা হলো, একটু টেনে আপনি ভেতরের দিকে হালকা কুচি মতো রেখে বা লুজ রেখে রেখে আপনি সমস্ত আস্তরকে ভেতরে ঢুকিয়ে দেবেন। এইভাবে আমরা এইভাবে সবটা সেলাই করার সময় এখানে সেলাই করে নেব। তো আমি মেশিনে সেলাই করব, সেলাই করার টাইমে আমি দেখিয়ে দেব। যারা নতুন আছে আমি বলো, প্রথমত হাতে সেলাই করে নিও। এবার দেখো, এই জায়গা থেকে আমরা পেছন পাট কাটলাম, কিন্তু এখান থেকে একটা টুকরা আমাদের বেরিয়ে আসলো, আর এই জায়গাতে আমাদের একটা বেরিয়ে আসলো। এবার আমরা কি করব, এই সাইড থেকে একটা হাতা কেটে নেবো। এখানে আমরা একসাথে কিন্তু কাটবো না, আলাদা আলাদা করে আমরা কাটিং করবো। আজকে যদিও আস্তরটা অন্য কালার, কারণ এই মুহূর্তে ছিল না আমার হাতে। তো এখানে আমার হাতাটা অনেকটা ছোট ছিল, আলাদা করে জয়েন করতে হবে। আমারও খেয়াল নেই কতটা ছিল পেছনের পার্ট, একটু মেপে নিচ্ছি। হাতা কাটিং করার সময় সব সময় পেছনের পার্টের বগল থেকে হাতার পাশের জন্য মাপটা নিয়ে নেবে। এই যে আমার ছিল এখানে 8 ইঞ্চ, তো তাহলে আমি এখন 9 ইঞ্চ নেব হাতার পাশ। আমার অতখানি দরকার, এটা হলো আমার মেন মাপ। আমি 8 পেয়েছিলাম, আমি 1 ইঞ্চ বেশি নিলাম, কিন্তু আস্তরে এখানে আমি আরো একটুখানি বাড়তি নিচ্ছি। একটু বাড়তি নিলে ভালো হবে। তো এই জায়গাতে বাড়তিটা বাদ গেল, কারণ আমার হাতার লম্বাটা একটু বেশি আছে বলে। এখান থেকে যদি আমি এই জায়গাতে ফোল্ড করি, তাহলে এখানে হালকা একটু কাট চলে আসবে। তো তার জন্য আমি একটুখানি বাড়িয়ে ফোল্ড করে ছেড়ে দিলাম। এবার আর কিছুই করতে হবে না, যেইভাবে আছে এখান থেকে একটুখানি বাড়তি নিয়ে, এই যে দেখো, এখান থেকে শেপটা আমি দিয়ে দেবো একসাথে। একটা হাতা হয়ে গেল, এবার দ্বিতীয় হাতাটা আমরা কেটে নেব। তো আস্তর কাটিং করতে গিয়ে অনেকের আস্তর ছোট হয়, যখন সঠিকভাবে মাপগুলা নেবে তখন ছোট হবে না। এবার দ্বিতীয় সাইড থেকে আমরা আরেকটা হাতা কেটে নেব।
আর বাকি যে ওইদিকে থাকবে সেই কাপড়টা থেকে আমরা সামনের অংশ কাটবো। যতখানি লাগবে সেই অনুসারে এটাকে ফোল্ড করব। তাহলে আমাদের দুটো হাতা কিন্তু বেরিয়ে গেল। এবার এই যে টুকরোটা বেঁচে গেল, এখান থেকে আমাদের সামনের পার্ট কাটতে হবে। যদি কোনো কারণবশত একসাথে না বেরোয় তাহলে আলাদা করে কাটতে হবে। আর যদি সামনে তোমাদের হুক না থাকে তাহলে প্রথমত তোমাকে সামনের পার্ট কাটতে হবে। যেই অংশে হুক থাকবে না সেই অংশ সবসময় প্রথম কাটবে। আর যেহেতু এটা সামনে হুক তার জন্য এটা পরে কাটছি আমি। মিলিয়ে নিলাম, এবার কেটে নিচ্ছি। এবার এখানেও আমি যে কাট ছিল সেই কাটটা লাগিয়ে নিচ্ছি। যদি কেউ কাপস লাগাতে চান তাহলে মনে রাখবেন সেলাই করার সময় আস্তরটা আলাদা সেলাই করবেন। এটা সামনে হুক হবে তার জন্য সামনে ওপেন করে নিচ্ছি। কাটিং করার পর এবার আমাদের দ্বিতীয় কাজটা হলো এখানে যেই দাগগুলো আছে সেম দাগগুলো আমাকে দিতে হবে আস্তরে। আস্তরটাকে বরাবর করে বসিয়ে নেব। দেখুন হালকা হালকা ছাপ বাইরের দিক থেকে চলে আসলো। যেই ছাপটা চলে আসলো সেই ছাপ অনুসারে আমি আবার এখানে দাগ কেটে নিচ্ছি। তো একটা আস্তরে আমি দাগ কেটে নিলাম। এবার চাইলে এটা আমি সরিয়ে নিতে পারি। সরিয়ে এখানে আমি আবার সেই দাগটা দিয়ে দেব। এই যে এবার এটাকে মুখোমুখি রাখতে হবে। এখন যেই দাগটা দিলাম দুটো দাগ কিন্তু আমার একদিকের হলো। তো কেন দিলাম? ভেতরের দিকে দাগটা দিলে বাইরের দিকে চলে আসবে। তাহলে এখান থেকে আমি ইজিলি দাগটাকে বরাবর মিলিয়ে নেব। হয়ে গেল। এবার দেখো ব্লাউজের কাপড় নিলাম। এই যে আমাদের উল্টো দিকে ভাবে রাখলাম। এখানে কোন দিকে দাগ আসলো? ঠিক আছে। এই যে এবার দেখো আস্তরটাকে বসিয়ে নিলাম একইভাবে। এবার সব দিক থেকে ঘুরিয়ে তুমি সেলাই করে নাও। তুমি চাইলে আস্তরটা তুমি আগে হাতে সেলাই করে নাও, চাইলে মেশিনে করে নাও, তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে সেলাই করে নাও। তো আমরা মেশিনে সেলাই করব। তার আগে আমাদের যে টুকরোগুলা লাগবে সেগুলা কেটে নিচ্ছি। কোমরের পট্টি লাগবে, আমাদের গলার পট্টি লাগবে। এই যে কাপড়টা আছে এখান থেকে আমরা সবগুলা কেটে নেব। গলার পট্টি কাটার জন্য আমাদের উরেপ করতে হবে। তার আগে আমরা কোমরের পট্টি এই জায়গা থেকে কেটে নিচ্ছি। যেহেতু এখানে সোজা কাপড় আছে তো এখান থেকে আমরা কোমরের পট্টি কেটে নিচ্ছি। তো কোমর পট্টি একটু চওড়া করে কাটবে সব সময়। চেষ্টা করবে সবসময় 1.5 ইঞ্চ করে কাটিং করার, যদি কাপড় থাকে। আর যদি কখনো না থাকে সেটা হলো আলাদা ব্যাপার। এটা নিলাম আমি সামনে হুকের পট্টির জন্য। আর হুকের পট্টি চড়া বেশি নিতে হয় না, 1.25 ইঞ্চ নিলে হয়, মানে 1 ইঞ্চ থেকে 2 সুতা বেশি নিলে হবে। আর যদি তুমি সেটাকে উড়েপ কাটো তাহলে এত বড় নেট নিতে হবে না, আরো ছোট নিলেও হবে।
এবার দেখো এখান থেকে আমি গলার পট্টি কাটবো, তাও উরেপ করে। আমি তোমাদেরকে একসাথে দেখিয়ে দেব উরেপটা কি করে বুঝবে, যারা জানো না, জানলে তো আরো ভালো। দেখো কাপড়টা এই দিক থেকে হলো সোজা, এখান থেকে হলো সোজা, দেখো টানলে কিন্তু লম্বা হয় না। দেখো কিন্তু যখন এইভাবে কোনাকুনি নেব, দেখো এই দেখো কতখানি লম্বা হয়। এবার তুমি এখান থেকে নিলে লম্বা হবে। যখন তুমি কাপড়ের দিকে দেখবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কাপড়ের সুতোগুলা কোন দিকে আছে। যখন থাকবে সোজা তখন ভাববে সেটা হলো সোজা কাপড়। তোমাকে উড়ে করতে হবে, যেটাকে আমরা রুমাল ভাঁজ বলে থাকি, তোমাকে রুমাল ভাঁজ করতে হবে। তো তাহলে ব্লাউজ পিস থেকে যখন তুমি করবে তখন তোমার কাপড় থাকবে সীমিত, সেই সীমিত কাপড় থেকে তোমাকে এটা বের করতে হবে। তবে কাটিং করার সময় মোটামুটি 1.5 ইঞ্চ রাখার চেষ্টা করবে, তাহলে তোমার সেলাই করতে গিয়ে সুবিধা হবে। সেলাই করার পর তুমি একটু কমিয়ে নেবে হেম করার আগে, কিন্তু প্রথম তুমি একটুখানি বাড়তি নেবে, নিয়ে তুমি এটাকে এইভাবে দাগ দিয়ে নাও। দাগ দিলে কি হবে, তোমার একদম সোজা হবে। এই যে এবার কেটে নিচ্ছি। গলার পট্টি বরাবরই উরেপ করে কাটবে, সোজা করে কখনো কাটবে না। অনেকে সোজা করে কেটে সেটাকে উরেপ করে সেলাই করে নেয়, কখনো সেরকমটা করবে না। দেখো এবার আমরা কি করে সেলাই করব, সেলাই করার জন্য প্রসেস সেটা তোমরা দেখে নাও। দেখো এটাও হলো কোনাকুনি, এটাও কোনাকুনি, কিন্তু একটা লম্বা আছে একটা ছোট আছে, তাহলে আমাকে কি করতে হবে, দুটোকে বরাবর করতে হবে যাতে একই রকম থাকে, এভাবে। তো এখান থেকে একটুখানি বেঁকিয়ে আছে, এটাকে কেটে আমি বরাবর করে নেব, বেঁকিয়ে থাকলে হবে না। এই যে এবার দেখো যখন সেলাই করব দুটোকে এইভাবে মুখোমুখি রাখবো, সেটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো। এখন এইভাবে রেখে দিচ্ছি। আমাদের শুধু হুকের ঘরের পট্টি রয়ে গেল। তো হুকের ঘরের পট্টি যখন কাটবে তখন সেটা একটুখানি চওড়া নেবে, চেষ্টা করবে 4.5 রাখার, তাহলে ভীষণ ভালো হবে। এই যে এটা করলাম হুকের ঘরের পট্টি, সমস্ত কমপ্লিট। চলো এবার সেলাই করি। ভালো করে দেখো মাঝখানটা আমি এখানে পিন আপ করে নিলাম। এবার মাঝ বরাবর আমি এখান থেকে সেলাই করছি, তুমি এবার হাতে করো আর মেশিনে করো, মাঝখানটা বরাবর করে নেবে। তো অনেকে কি করেন গলার এই জায়গাতে পট্টি আলাদা করে লাগান না, একই আস্তর দিয়ে গলাটা সেলাই করে নেন। তো এইভাবে কখনোই করবেন না। যদি তুমি এখানে প্রফেশনাল ভাবে কাজ করতে চাও তাহলে এইভাবে কখনো সেলাই করবে না। আর এবার সেলাই করলে আরেকটা লস কি হয়, তোমার নিজের জন্য যখন তুমি করবে ব্লাউজের গলায় ফিনিশিং আসবে না। দ্বিতীয়ত ব্লাউজটা পরার পর যখন একটু টাইট হবে তখন মাঝখান থেকে ফেটে যাবে। তো তার জন্য সবসময় আলাদা করে পট্টি লাগাতে হয়। না 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 না, প্লেটটা ছেড়ে, প্লেটটা ছেড়ে ভাঁজ বলতে এই যে দেখুন ভাঁজটা দিয়েছি কিন্তু ভাঁজটা করেনি, এভাবেই থাকবে। হয়তো অনেক সময় একটু কাপড় বেশি হলে সামান্য ভাঁজ দেখা যাবে, আর কাপড় বেশি না হলে ভাঁজটা দেখা যাবে না, কাপড় কিন্তু ভেতরে চলে যাবে, দেখা যাবে না। এবার এখানে একটুখানি বেশি আছে, আমি এটাকে মতো মিলিয়ে নিচ্ছি ভেবে, যখন মিলিয়ে নিয়ে আমি এখান থেকে একটু এভাবে ধরবো, একটু লুজ রাখবো, এখানে কাপড়টা বরাবর মিলে যাবে। দেখুন আমার সমস্ত আস্তর কিন্তু ভেতরে চলে গেল, এটি কোনো প্লেটও আসলো না, কারণ এখানে এই জায়গাতে হালকা একটু আস্তরটা হালকা কুচকে কুচকে আছে, তার জন্য এখানে মিলে গেল। আর যখনই মেশিন দিয়ে আস্তর জয়েন করবেন একেবারে হালকা হাতে রাখবেন, টান হলে কাপড়টা লম্বা হয়ে যাবে। প্রথম দিকে তো হাত দিয়ে বেশ ভালো বসবে, যেরকম ফালের উপরেটা বসবে, যখন শাড়িতে ফাল লাগায় উপরেটা বসিয়ে হ্যাঁ 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 এইরকমই করলে হুম। সেটাই ভালো।
এই যে দেখুন এখানেও বাড়তি কাপড় ছিল, এখানে হালকা প্লেট মতো আসলো, জাস্ট একটুখানি। এবার গলার দিকে কিন্তু কোনো বাড়তি আমরা রাখিনি। আমরা এবার দেখবো এখানে আমার আস্তর বরাবর আছে কিনা, যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে একটুখানি মিলিয়ে সেলাই করতে হবে। যদি এই সেলাইটা করার সময় মেশিনে যখন করবেন, যদি এখানে হালকা একটুখানিও টান হয় এই কাপড়ে, তাহলে আস্তর থেকে ব্লাউজের কাপড় অনেকটা লম্বা হয়ে যাবে। সবগুলো আস্তর কিন্তু ভেতরে ঢুকিয়ে নিলাম আমি। আবার মাঝখানে এনে আমি ছেড়ে দিলাম। এবার কি করব, পেছনে যে টিকেন গুলা হবে সেই টিকেনের জন্য আমি এখানে সেলাই দেব। উপর থেকে একটা সেলাই দিলে কি হবে, আমরা যখন টিকেনটা দেব তখন ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো বরাবর থাকবে। তা না হলে কি হয়, সেলাই করার সময় শুধু আপনার আস্তরের সেলাই আসবে, ব্লাউজের কাপড় ঠিকঠাক সেলাইটা আসবে না। তো তার জন্য এখান থেকে একটা সেলাই দিয়ে দেবেন আগে থেকে। এবার আমরা পেছনের টিকেনটাও দিয়ে নেব, তাহলে পেছনের পার্ট আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। সামনে পাট করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আর এই টিকেনটা দেওয়ার সময় আপনি চেষ্টা করবেন এখানে হাফ ইঞ্চ রাখার দূরত্ব। হাফ ইঞ্চ থেকে 100টা কম হলে অসুবিধা হবে না, তবে চেষ্টা করবেন হাফ ইঞ্চ রাখার। এবার দেখুন পেছনে টিকেনটা দেওয়ার সময় অনেকে কি করেন, টিকেনটা যেভাবে শুরু করেন সেইভাবে এখানে এনে ছেড়ে দেয়। তো এমনটা করবেন না, এখান থেকে একটু চওড়া করে শুরু করে আস্তে আস্তে সেলাই করতে করতে এটাকে সরু করে একবার উপরের দিকে লাগিয়ে নেবেন। তাহলে কি হবে, যখন আপনি এটাকে সোজা করবেন তখন এই জায়গাতে আয়রন করার পর কোনো কুচকানো থাকবে না, একেবারে ব্লাউজের সাথে আপনার এই যে টিকেনটা মিলে যাবে। তার জন্য এইভাবে টিকেনটা সেলাই করবেন। তো পেছনের পার্ট কিন্তু কমপ্লিট। এবার আমরা চলে আসছি সামনের পার্টে। তো এখানে আমি গলার দিক থেকে শুরু করছি। এখানে যে টিকেনের জায়গা আছে সামনে, সেখানে কোনো এক্সট্রা কাপড়ে এখানে ফোল্ড করবো না, একটু নিচ থেকে ফোল্ড করে বাড়তি আস্তরটা আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে।
এবার আমি এই যে হুকের অংশ, হুকের ঘরের অংশ, এখানে কোমর থেকে সেলাই করছি। আমার গলার দিকটাকে বরাবর রাখতে হবে। এবার দেখো এই জায়গাতে যে টিকেন গুলা হবে, সেই টিকেনের জায়গাতে এসো তুমি প্রথমে একটা উপর থেকে সেলাই দেবে এইভাবে। যখনই আস্তর দেওয়া করবে আর সিল্ক কাপড়ে করবে তখন এই সেলাইটা অবশ্যই দেবে। উপর থেকে সেলাই করে নিচ্ছি, তাহলে আমাদের যখন টিকেনটা দেব আস্তর এবং ব্লাউজের কাপড় বরাবর মিলে এসে আমাদের টিকেনের সেলাইটা পড়বে, তার জন্য। এবার দেখো আমি সোজা এই জায়গাতে নিয়ে আসছি। এই জিনিসগুলা লক্ষ্য রেখে যখন তুমি সেলাই করবে তখন দেখবে তোমার ব্লাউজ একদম নিখুঁত হবে। যেহেতু আমরা এই জায়গাতে একটা টিকেন দেব, তার জন্য এখানেও একটা আমরা সেলাই দিচ্ছি। আস্তরের দাগটা একটু উপরে চলে এসছে। এবার দেখবো আমরা এই যে সামনের দিকে টিকেনের জন্য দাগটা দিলাম, দুটো টিকেনটা আমার বরাবর আছে কিনা। আমার কিন্তু বরাবর হতে হবে। যদি কোনো কারণবশত এদিক সেদিক হয় তাহলে কিন্তু হবে না। তো দেখো একটা দাগ আমার উঠে গেছে উপরের দিকে, আমার দাগটা বরাবর রাখতে হবে। এখন যেটা দিলাম, তাহলে প্রথমটা খুলে নিচ্ছি, এই যে হয়ে গেল। তো এবার আমরা নিচের যে টিকেনটা আছে এখান থেকে সেলাই দেব। যদি তুমি মনে করো এখানেও সেলাই দেবে তাও করতে পারো। তো এখান থেকে সেলাইটা আমরা শুরু করছি। আর এখানে দেখো আমি যখন কাটিং করেছিলাম তখন একটা ঢেউ দিয়েছিলাম, এই যে আমি বলেছিলাম এই ঢেউ অনুসারে সেলাইটা করার জন্য। তাহলে এই জায়গাতে শেপটা তোমার একদম প্রিন্সেস কাটের মতো আসবে। এটা হলো আমাদের বাস্ট পয়েন্ট। এখান থেকে একটু দূরত্বে ঢেউটা দিয়ে যখন তুমি এইভাবে দেবে তখন দেখবে খুব সুন্দর ফিটিংস হবে এই জায়গাতে। এই জায়গাতেও আমি একইভাবে দিচ্ছি, একটুখানি এখানে ঘুরিয়ে দেব। দেখুন এই যে ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সামনের অংশে ফিটিংসটা ভীষণ সুন্দর আসবে। দেখো এই যে আমাদের একেবারে প্রিন্সেস কাটের মতো এখানে শেপটা চলে আসবে। এবার দেখো এই যে বাড়তি কাপড়টা আছে, সেই বাড়তি কাপড়টা আমি অতখানি রাখবো না, একটুখানি কেটে নেব। শুধুমাত্র নিচের যে টিকেনটা হবে সেখানে কাটবো, বাকি কিন্তু কোথাও কাটিং করব না। এবার দেখো এই যে বগলের টিকেনটা আছে, আগে আমরা এটা দেব। এখানে যতটা চেপে তুমি সেলাই করবে ততটা সুন্দর তুমি এই জায়গাতে ফিটিংসটা পাবে, বগলের ফিটিংসটা। প্রথমত আমরা নর্মাল সেলাই করে নিচ্ছি। নর্মাল হলো আমি একটুখানি চেপে দিয়েছি। আমাদের এই বগলের জায়গাতে কাটিং করার সময় আরেকটা প্রসেস আছে, যখন আমি প্রিন্সেস কাট কাটবো তখন দেখিয়ে দেব। তাহলে কি হয়, যখন তুমি এটা সেলাই করবে তখন বগলের দিকে কাপড় তোমার একটু কম বেশি হবে না, সেখানে একদম বরাবর হবে। তো নতুনদের জন্য অসুবিধে হয় বলে আমি দেখাইনি। প্রথমে একটা সেলাই আমি এখানে করে নিলাম, করার পর এখান থেকে আরো একটুখানি চেপে তুমি সেলাই করে দেবে।
তাহলে কি হবে, সামনের বগলে যেই তোমার এক্সট্রা কাপড়গুলা থাকবে সেগুলা চলে যাবে এবং সামনের জায়গাতে ফিটিংসটা ভীষণ ভালো আসবে। এটা তুমি অবশ্যই করবে, যে কোনো সাইজে হোক না কেন। এবার দেখো, এই টিকেনটা দেওয়ার পর আমাদের বগলের এই জায়গাতে যেই বাড়তি কাপড়টা বেরিয়ে আসলো সেটা আমরা কেটে নেব। কাটার সময় এই যে বাড়তি কাপড়টা আছে এটাকে উপরের দিকে এভাবে দেব না, এটাকে নিচের দিকে এভাবে রাখবো, রেখে তারপর আমরা এখানে কাট করব। খুব বেশি চেপে কিন্তু এখানে কাটবো না। দেখো আমি এখানে বরাবর মিলিয়ে নিলাম, আর একটুখানি বাড়তিটা মিলিয়ে নিচ্ছি, হয়ে গেল। তাহলে এখানে সামনের বগল কিন্তু বরাবর আমার মিলে গেল। এবার এখানে আরেকটা টিকেন রয়ে গেল, এখান থেকে আরেকটা টিকেন, এটা আমরা দেব 1/2 ইঞ্চের। যেহেতু নিচের দিকে আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম তার জন্য এখানে আমরা 1/2 ইঞ্চ টিকেনটা দেব। আর এখানে টিকেনটা দেওয়ার সময় একদম মেপে তারপর দেবে, তা না হলে কি হবে, একটা টিকেন ছোট একটা টিকেন বড় হলে যখন সেলাই করবে টিকেনটার জায়গা দেখবে একটা টিকেন উপরে উঠে যাবে একটা টিকেন নিচে নেমে যাবে, তার জন্য একদম মাপ দিয়ে তারপর সেলাইটা করবে। আর মাঝখানের এই বাস্ট পয়েন্ট থেকে 1.5 ইঞ্চ ছেড়ে দেবে। এই যে মাঝখানটা ছিল এখান থেকে আমি 1.5 ইঞ্চ ছেড়ে দিচ্ছি। যখন তুমি সব সময় সেলাই করবে তখন তোমার মাপ দেওয়ার দরকার হবে না, প্রথম প্রথম দিতে হবে। এবার দেখো, আমি টিকেনটা দেওয়ার পর আবার চেক করব সেলাই করতে গিয়ে আমি কোনো ভুল করেছি কিনা। যদি ভুল হয় টিকেনটা দিতে, তাহলে আমার হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগানোর আগে সেটা খুলে ঠিক করে নেব। একটু চেক করছি বরাবর আছে কিনা। তো আমার এখানে একদম বরাবর আছে, তাহলে আমাকে আর কিছুই করতে হবে না। আর শেপটা দেখো কতটা সুন্দর হলো, মনে হচ্ছে এখানে কটরি ব্লাউজের মতো। তো এই জায়গাতেও আমরা বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এই কাপড়টা নিচের দিকে রাখলাম, রেখে এখান থেকে মিলিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবার দেখো, হুক পট্টি সবসময় লাগাবে যেটা ডান দিকে থাকবে, তার পট্টি একদম চওড়া হবে না, সরু হবে। আর যেখানে হুকের ঘর হবে সেখানে পট্টিটা তোমার চওড়া হবে, আর সেটা ভেতরের দিক থেকে হবে। আর হুকের পট্টি সবসময় বাইরের দিক থেকে সেলাই করে ভেতরের দিকে যাবে। আর এই জায়গাতে তুমি কাটিং করার সময় যতখানি এক্সট্রা নিয়েছিলে সেই অনুসারে কিন্তু তোমার পট্টিটা সেলাই হবে। যদি তুমি 1/2 ইঞ্চ বাড়তি রেখে পট্টি সেলাই করার সময় তুমি এই জায়গা থেকে সেলাই করো, তাহলে এই জায়গাতে যে বাড়তি কাপড়টা আছে, এখানে যে বাড়তি কাপড়টা আছে, সেই বাড়তি কাপড়ের জন্য তোমার ব্লাউজের গলা বড় হবে এবং শোল্ডার তোমার পরে যাবে। আর এই পট্টিটা যদি সোজা কাটিং করো তাহলে এখানে ছোট্ট একটা প্লেটস দেবে এই টিকেনের মাঝখানে আসার পর। আর যদি উরেপ করো তাহলে টিকেন দিতে হবে না, সোজা সেলাই করে নেবে। এবার এখানে আরেকটা সেলাই অবশ্যই দিতে হবে, চাপ সেলাই। চাপ সেলাই না দিলে কখনো ফিনিশিং ভালো আসবে না। এবার দেখো, এটা হলো আমাদের বাম দিকে থাকবে, এখানে লাগবে হুকের ঘরের পট্টি। তো হুকের ঘরের পট্টি চওড়া কেটেছিলাম, এবার ভেতরের দিক থেকে সেলাই করে নিচ্ছি। এবার দেখো, হুকের পট্টিটা প্রথমে মেশিনে সেলাই করে নাও, তারপরে হেম করে নেবে। এবার দেখো, প্রথম যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের মাঝখানে এসে সেই সেলাই বরাবর থাকতে হবে, সেখান থেকে যেন বাইরে না যায়। দেখো একটা ভাঁজ করে এখানে ফোল্ড করলাম, আবার আরেকটা ফোল্ড করে সেই সেলাইয়ের উপরে রাখলাম। এমনটা নয় যে এইভাবে দেবে,
এটা কিন্তু যেখানে হুকের পট্টি সেটা ভেতরের দিকে চলে যাবে, কিন্তু এটা ভেতরে যাবে না, এটা বাইরের দিকে থাকবে। তো এটাকে আমরা নর্মাল ভাষায় বলে থাকি, এটাকে বলা হয় বাড়ানো পট্টি, এটাকে বলা হয় কমানো পট্টি। কমানো পট্টি মানে যেখানে হুক লাগানো হয়, আর বাড়ানো পট্টি মানে যেখানে হুকের ঘর করা হয়। যদি কেউ চাও এখানে ক্যানভাস বা বক্রম ব্যবহার করতে পারো, তাহলে আরো শক্ত হবে। আগের সেলাইয়ের বরাবর করে দিয়ে এখানে সেলাই করছি। এবার দেখো, একটা সেলাই দেওয়ার পর মোটামুটি 3 সুতা দূরত্বে আরেকটা সেলাই দেবে এখানে। দেখো, এই যে প্রথম সেলাই দেওয়ার পর এখানে আরেকটা সেলাই দিলাম। এই সেলাইয়ের ঠিক এই জায়গাতে প্রথম সেলাইয়ের মুখোমুখি করে আমাদের হুক লাগানো হবে। এই যে এই দ্বিতীয় সেলাই দিলাম, এখানে কিন্তু হবে না, একদম প্রথম সেলাইয়ের গা ঘেঁষে কিন্তু আমাদের হুকের ঘর করা হবে। এই যে আবার একটু চেক করছি বরাবর হলো কিনা। আমাদের এখানে বরাবর আছে, এই জায়গাতে সামান্য একটুখানি মিলিয়ে দিচ্ছি, হয়ে গেল। তো সামনের পার্ট এখানে আমাদের কমপ্লিট। এবার দেখো আমরা পেছনের পার্ট নিলাম। পেছনের পার্ট নিয়ে এখান থেকে আমরা শোল্ডার জয়েন করব। আর শোল্ডার জয়েন করার সময় তোমাদের মেইন যেটা লক্ষ্য রাখতে হবে, তোমাদের শোল্ডার যেন না পড়ে সেই অনুসারে সেলাই করতে হবে। এবার দেখো, এই যে গলার দিকটা আছে, আমি গলার দিক থেকে সেলাই করছি। গলার দিকটা আমাদের বরাবর হতে হবে, বগলের দিকে কম বেশি হলে কোনো অসুবিধে হবে না। প্রথম একদম নর্মাল একটা সেলাই দিচ্ছি। এবার দেখো, এখানে একটুখানি আঁচড় আমার বাড়তি আছে, এটা কেটে নিলাম। নেওয়ার পর দেখো, এই যে গলার দিকটা আছে, গলার দিকটা লক্ষ্য রাখবে। গলার দিকে তোমরা একটুখানি ডাউন করে সেলাই করবে। গলার দিকে যখন একটু ডাউন করে সেলাই করবে, তখন ব্লাউজটা পরার পর একদম শোল্ডারের সাথে চিপকে লেগে থাকবে, যখন পেছনে ডুরি হবে না তখন। এবার এই সেলাইটা করার সময় দুটো সেলাই কিন্তু আমার বরাবর থাকতে হবে। এমনটা নয় একটা সেলাই তুমি চেপে দিলে আরেকটা সেলাই তুমি কম করে দিলে, তাহলে হবে না। তাহলে কিন্তু ব্লাউজটা পরার পর তোমার একদিকে টানতে থাকবে। এবার দেখবো এখানে আমাদের বাড়তি হলো কিনা। জাস্ট এই জায়গাতে কর্নারে আমাদের একটুখানি বাড়তি হলো, জাস্ট একটুখানি, বাকি সব দিকে আমাদের ঠিক আছে একদম। এই জায়গাতেও সামান্য একটুখানি, এটা চোখে আসছে না। এবার দেখো, এই যে পট্টিগুলো আমি কেটেছিলাম, সেই পট্টি এবার সেলাই করব। সে পট্টি সেলাই করতে গিয়ে যেটা বলেছিলাম আমি তখন, সেই জিনিসটা লক্ষ্য করো। দেখো, এই যে কোনাকুনি দিকটা তুমি এইভাবে রাখবে, রাখার পর একটা পট্টিকে এইভাবে উপরের দিকে উঠিয়ে নাও। দেখো, একটা ভি এর মতো এখানে তৈরি হবে। এই যে আমার ভি এখানে চলে আসলো, কিন্তু এটাকে আমাকে এইভাবে রাখলে হবে না, এটাকে এইভাবে কোনা বের করতে হবে। এই যে কোনাগুলো বাইরে নিয়ে আসতে হবে, এখানেও বাইরে নিতে হবে, এখানেও বাইরে আনতে হবে। তাহলে কি হবে, যখন আমি সেলাই করব এই জায়গা থেকে, আমি যখন এখান থেকে সেলাই করে আমি এই জায়গাতে নিয়ে আসব, যখন এটাকে উল্টে নেব, তখন দুটো কাপড় আমার একদম বরাবর থাকবে। তার জন্য একটা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন এইভাবে সেলাই করবে, সেলাই করার পর যখন উল্টে নেবে, তখন তোমাদের একদম বরাবর হবে। তো তার জন্য এটাকে এইভাবে সেলাই করতে হয়। আর এরপর যে কোনাগুলো থাকবে সেগুলো এইভাবে কেটে দেবে। হয়ে গেল। এবার দ্বিতীয় আর একটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তার আগে এটাকে এভাবে রাখবে, ভাও দিকটা বাইরে রাখবে যেন বরাবর থাকে।
এই যে আর একটা টুকরো নিলাম, নেওয়ার পর যেভাবে কোনা মতো আছে এটাকেও সেম ভাবে সেই অ্যাঙ্গেলে রাখবে, রেখে এটাকে কেটে বরাবর করে নাও। এটা লম্বা আছে, হ্যাঁ। বরাবর করার পর এখানে যে চওড়া আছে চওড়াটাও কিন্তু আমাকে বরাবর করতে হবে, দুটোর পাশ বরাবর হতে হবে, লম্বাও বরাবর হতে হবে, পাশও আমার বরাবর হতে হবে। দেখো একটা জয়েন্ট করলাম, এটাকে ভাও দিকে রাখলাম, এই যে এটা হলো ভাও দিক। তারপর এটাকে মুখোমুখি রাখবে এইভাবে, একটার মুখের দিকে আরেকটা রাখবে, রাখার পর এটাকে এইভাবে উঠিয়ে নেবে। উঠিয়ে প্রথমে সোজা উঠালে তো আস্তে করে সাইডের দিকে নিয়ে যাও, যে কোনো একটা সাইডে নিলে হলো। নিয়ে তুমি এই যে কোনা মতো আছে এটাকে বের করে নাও, এই জায়গাতেও কোনা বেরিয়ে আসবে, এখানেও বেরিয়ে আসবে। যদি তোমার এইভাবে করতে অসুবিধে হয় তাহলে আরেকটা প্রসেস বলে দিচ্ছি। এই যে যেভাবে আছে সে অনুসারে এটাকে একটা ভাঁজ করো। এই যে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, যেটাকে বলা হয় গুজামিল। এইভাবে দিয়ে তুমি উপরে রাখো, রেখে কোনাকুনি করে বরাবর করো, পরে তুমি সেলাই করে নাও। যেটা আমরা যখন পারবো না তখন গুজামিল করে এইভাবে করবো। এই যে দেখো, এবার কিন্তু গুজামিল করে আমরা এটা কমপ্লিট করে নিলাম। যেই কোনো ভাবে করতে পারো, তবে চেষ্টা করো যে প্রথম দেখিয়েছিলাম সেভাবে করার। এবার আমরা ব্লাউজে শোল্ডার জয়েন করার পর আমাদের কাজ হলো গলার পাইপিং লাগানো, তারপর আমাদের হাতা লাগানো। তা না হলে কি হয়, আমরা সেলাই করতে যখন যাব হাতা লাগাতে কিছু কিছু কাপড় থাকে প্রচন্ড সুতো উঠে যায়, তো সেই সুতোগুলা উঠতে উঠতে ব্লাউজের গলার পাশ বেড়ে যাবে, তার জন্য প্রথমেই গলার পট্টি লাগিয়ে নেবে। এবার যদি তুমি এখানে পাইপিং লাগাতে চাও তাহলে পাইপিং লাগিয়ে নাও, আর যদি তুমি এখানে পট্টি লাগাতে চাও তাহলে পট্টি লাগিয়ে নাও। তবে পাইপিং পট্টি লাগানোর সময় কোনো টান রাখবে না, একেবারে নর্মাল ভাবে আস্তে আস্তে সেলাই করো। সেলাই করতে গিয়ে যদি কোনো কারণবশত ছোট্ট একটা দুটো প্লেট চলে আসে, আর এই যে পট্টিতে কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা বলি, একসাথে অনেকটা সেলাই করতে যাবে না, একটু একটু সেলাই করবে। এবার আমাদের দ্বিতীয় কাজ হলো এই জায়গাতে কাট কাট লাগানো, তবে সেটা কোনাকুনি করে দেবে, আর যেই সেলাই করলে ঠিক সেই সেলাইয়ের মুখোমুখি আনবে, হাফ ইঞ্চ দূরত্বে দূরত্বে তোমরা এই কাট লাগাবে। লক্ষ্য রাখবে যেন তোমার সেলাই না কাটে, তবে সেলাইয়ের মুখোমুখি আনবে, যতটা মুখোমুখি আনতে পারবে ততটা তোমার গলার ফিনিশিং এর জন্য ভালো হবে। এমনটা নয় যে হালকা একটুখানি কাটলাম ছেড়ে দিলাম, তেমন নয়, একেবারে মুখোমুখি আনার চেষ্টা করবে। আবার তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে সেলাই কেটে যাবে। এবার এখানে দ্বিতীয় কাজ হলো, এই যে আমরা পটিটা সেলাই করলাম এখানে আরেকটা চাপ সিলি দিতে হবে, সেটা একদম এই যে কাপড়টা আছে ঠিক কাপড়ের সাইড থেকে মুখোমুখি করে আরেকটা সেলাই করতে হবে। আর এই যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলা এই পট্টির নিচে থাকবে, যেন এইভাবে ব্লাউজের দিকে না যায়, সেটাই লক্ষ্য রাখবে।
এবার দেখো, তুমি চাইলে এখান থেকে আরেকটা সেলাই মেশিনে করতে পারো। যদি মনে করো না আমি মেশিনে সেলাই করবো না, আমি ডাইরেক্ট হেম করে নেবো, তা করতে পারো। তবে সেলাইটা করতে গেলে বাইরের দিক থেকে সেলাই করবে, ভেতরের দিক থেকে নয়। আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে। যেইভাবে পট্টিটা আসবে সেই অনুসারে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। তবে নতুনদের বলবো ডাইরেক্ট হেম করে নিন, কারণ নতুনরা এইভাবে সেলাই করতে গেলে হয়তো ফিনিশিংটা আনতে পারবে না, তাহলে গলার ফিনিশিং খারাপ হবে। এবার আমরা হেম করার সময় কি করব, জাস্ট এভাবে রাখবো, রেখে খুব সহজে আমরা হেম করে নেব। তাহলে আমাদের এখানে ফোল্ড করার কোনো ঝঞ্ঝাট নেই, কিছুই নেই। যদি বাড়তি কাপড় থাকে তখন সেই বাড়তি কাপড়টা আমরা কেটে নেব। আর এখানে বাড়তি কাপড় নেই, তার জন্য কাটতে হবে না। জাস্ট আমি হেম এখান থেকে শুরু করে এই জায়গাতে হেমটা কমপ্লিট করব। তাহলে আমাদের এখানে সামনের অংশ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, পেছনেও কমপ্লিট। এবার আমাদের রয়ে গেল এখানে হাতা। তো হাতাতে আমাদেরকে আলাদা কাপড় লাগাতে হবে। দেখো এখানে যে কাপড়গুলো আছে সেখান থেকে আমি একটুখানি নিচ্ছি কেটে। এখান থেকে আমি দুটো জয়েন্ট পাবো। আমাদের 4টা জয়েন্ট লাগবে, কারণ হাতার কাপড় ভীষণ কম ছিল। আর একটুখানি বাড়তি করে জয়েন করলেই ভালো, যাতে পরবর্তী সময়ে ছোট না হয়। দেখো আমরা ভাও দিক থেকে সেলাই করছি, জয়েন্টটা করার সময় এই যে ভাও দিকটা নিয়ে নিলাম, মুহুরির দিক থেকে সেলাই করে আসবে। এখানে একটা সেলাই করলাম, আমরা এই জায়গাতে আরেকটা সেলাই করব। দুটো হাতাতে দুটো দিলাম আমরা। এবার আমরা আরেকটা টুকরো নিলাম, এখান থেকে এটাও জয়েন করে নিচ্ছি। এটাও মুহুরের দিক থেকে সেলাই করছি, সবসময় মুহুরের দিক থেকে সেলাই করবে। এবার দেখো, যে এক্সট্রা আমরা কাপড় লাগালাম, আমরা আগে কি করব, হাতার মাঝখানটা বের করে নেব, যেটা আমরা কাটিং করার সময় বের করেছিলাম। সেই মাঝ বরাবর করে আমাদের এখানে নিতে হবে। তো এখানে আমার কাটিং করার সময় কাপড়ে ভাঁজ করতে গিয়ে একটা কাপড় একটু কম বেশি ছিল, কিন্তু আমি সেই অনুসারে নেব না। যেটা আমি কাটিং করার সময় পেয়েছিলাম সেই জিনিসটা আমাকে রাখতে হবে পারফেক্ট। এটা আমি পারফেক্ট রেখে দিলাম, এটা আমার মাঝখানটা। এবার হাতার কাপড়েরও ঠিক আমি এখানে মাঝখান থেকে বরাবর রাখছি। দেখো এই যে অংশে আমি দেখো মাঝখানে চলে আসলাম, মাঝখানটা বরাবর রাখবো, রেখে আমি এখান থেকে দেখো সেলাইটা শুরু করছি মুহুরির দিক থেকে। তুমি যদি চাও জয়েন করে আগে থেকে বাড়তি কাপড়টা কেটে বরাবর করে নিতে পারো, দরকার হয় না। আমি জাস্ট এখানে এই জায়গাটা মিডলটা বরাবর করে সবটা কেটে নিই। এটা আমার নিচটা একদম বরাবর আছে। এবার দেখো এই আস্তরে আরেকটা সেলাই দেবে, যেভাবে গলার পট্টিতে দিয়েছিলাম একইভাবে এখানেও দেব।
এবার এটাকে একটু ভাও করে নেবেন, নিয়ে ঠিক শোল্ডারের মাঝখানটা আমাদের এখানে বরাবর হতে হবে। তো এখানে আমি আবারও পিন করে নিলাম, কারণ এই জায়গাতে আমাদের বরাবর হতে হবে, সব দিকে কম হোক আর বেশি হোক। এবার এখানে দেখো সামনের দিকে শেপ, কিন্তু আমি আস্তরে কোনো শেপ লাগাইনি, তো তার জন্য এখানে একটুখানি কাপড় বেরিয়ে থাকবে। কিন্তু আমাকে এই জায়গাতে এখান থেকে কি করতে হবে, একটু মিলিয়ে নিতে হবে, সাইড থেকে নিতে হবে। হাতা লাগাতে গিয়ে অনেকেরই সমস্যা হয়, তো এই যে জিনিসগুলা এগুলা লক্ষ্য রেখে যখন হাতা সেলাই করবে, আমরা কিন্তু অনেকটা কাপড় বাড়তি নিয়েছি, কিন্তু সবটা রাখবো না, একটু একটু আমি বাড়তি ভেতরে রেখে দিচ্ছি। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, আমি দেখিয়ে দিচ্ছি। আহ, যখন তোমরা নতুন আছো, যদিও আমি এটা আজকে যেটা সেলাই করছি ডাইরেক্ট, সেটা না করাও আমার ঠিক ছিল। আগে হাতার জয়েন করে তারপর আস্তর বরাবর করে তোমরা হাতাটা মিলিয়ে কেটে নেবে, তা না হলে হয়তো তোমাদের একটু চোখে ধাঁধা লেগে যাবে যে কোন জায়গাটা ঠিক ছিল, কোন জায়গাটা ভুল ছিল, কতখানি বাড়তি, একটু অসুবিধে হবে। তো তার জন্য বাড়তিটা তোমরা কেটে নেবে আগে থেকে, তাহলে অসুবিধে হবে না। দেখো এখানেও মাঝখানটা মিলিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে যে বাড়তিটা আছে, ব্লাউজের কাপড়টা কেটে নিচ্ছি। এখানে দেখো আস্তরটা বাড়তি আছে একটুখানি, এটাকে সহ আমি এখান থেকে কেটে মিলিয়ে নিচ্ছি। এবার দেখো নিচের এই জায়গাতে মুহুরিতে আমি প্রথমে মেশিনে একটা সেলাই করছি, পরে এখানে হেম করে নেব। আর যখন এ ধরনের কাপড় হয় তখন হেমটা না দিলেও তেমন অসুবিধা হবে না। যতটা সম্ভব করে নিই। এ ধরনের পাড় থাকলে কি হয়, তোমার সেলাইটা তুমি মেশিনে করলেও বোঝা যাবে না, তার জন্য। যদি আমি পরে হেম করে নেব। এবার দেখো এখানে এবার ভাঁজ করে আমরা দেখব দূরত্ব বরাবর আছে কিনা, মিডলের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু চেপে, চাইলে তোমরা আয়রন করে নেবে, আয়রন করে বরাবর করে মিলিয়ে নেবে। আর যদি আমি এখন সবকিছু করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্য আমি এসব কিছু করছি না, আমি জাস্ট এখানে মিলিয়ে শুধু সাইড গুলা মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমার কিন্তু 9 ইঞ্চ দরকার, আর এখানে কিন্তু আমি কোনো মাপ নেইনি, জাস্ট বাড়তি নিয়ে নিয়েছি। যতখানি লাগবে ততখানি রেখে যেটা বাড়তি হবে সেটা পরে কেটে নেব। আমি কি জাস্ট নিজেরটা, ওইটা একটু বলবেন আমাকে কি করে করা যাবে নিজেরটা না? ও দিয়েছিলেন আপনি মা? হ্যাঁ দিয়েছি। আরে আমি ভুলে গেছি গো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তো এবার দেখো আমি এই যে হাতাটা লাগানোর সময় লক্ষ্য রাখবে কোন দিকটা সামনের জন্য ছিল, এটা আমার সামনের জন্য ছিল, তাহলে সেটা সামনের দিকের সাথে মিলিয়ে তারপর শোল্ডারে আসতে হবে, তা না হলে উল্টো হয়ে যাবে। এবার শোল্ডার থেকে আমরা সেলাই করব হাতাটা সব সময়।
এবার দেখো একেবারে আস্তে আস্তে সেলাই করব, কোনো টান রাখবো না, কিছুই রাখবো না, নর্মাল করে এটাকে ঘুরিয়ে নেব, যেইভাবে আসে সেইভাবে নেব। দেখো যতখানি বাড়তি নিয়েছিলাম আমি কিন্তু কাট করিনি, সবটা রেখে দিয়েছি, তার জন্য এখানে অতখানি বাড়তি হলো। এবার যতখানি আমার এখানে বাড়তি হলো একই মাপ আমাকে এই জায়গাতে রাখতে হবে, কারণ একদিকে যতখানি হবে দ্বিতীয় দিকেও কিন্তু আমাকে সেই সেম মাপটা পেতে হবে। তা না হলে যখন আমরা ফিটিংস করব, ফিটিংস করতে গিয়ে আমাদের বগলের শেপটা বরাবর হয়ে আসবে না, একটা দিকে কাপড় বেশি থাকবে একটা দিকে কম থাকবে, তার জন্য এখানে আমি পিন আপ করে নিচ্ছি এই যে বগলের জায়গাটা। পিন আপ করার পর আবার আমি চলে আসব একদম শোল্ডারের মিডলে, যেখান থেকে প্রথম শুরু করেছিলাম। এবার জাস্ট একটুখানি সেলাই করার পর একটু চেক করবে হাতার কাপড় এবং ব্লাউজের কাপড় দুটো বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত একটা কাপড় একটু কম বা একটা কাপড় সামান্য একটু বেশি হয়, তাহলে যেই কাপড়টা বেশি হবে সেখানে হালকা লুজ রাখবে, যেখানে কম হবে সেখানে হালকা টান রাখবে, তাহলে বরাবর মিলে যাবে। অনেকেরই হাতা লাগাতে গেলে বরাবর হয় না, এই সমস্যাটার কারণে হাতা বরাবর হয় না। একটা হাতা আমাদের এক বরাবর। এবার দেখুন কি করব, আমরা হাতার দিকে যে বাড়তি কাপড়গুলা নিলাম সেগুলা ছেড়ে দেব, এই বগলের পয়েন্টটা একদম ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর সাইড থেকে একটা সেলাই করব। বগলটা কিন্তু অবশ্যই বরাবর হতে হবে, যদি বগলটা বরাবর না হয় তাহলে ফিটিংসটা দিতে গিয়ে আমাদের বরাবর হবে না। এখন জাস্ট আমরা পেছনের পার্ট আর সামনের পার্ট জয়েন করার জন্য এখান থেকে সেলাইটা দিচ্ছি। দুদিকেই একইভাবে করে নিচ্ছি। এবার দেখো নিচের দিকে আমার একটুখানি বাড়তি হলো এই জায়গাতে, যতখানি বাড়তি হলো সেটা নিচ থেকে কেটে নিচ্ছি। চাইলে স্কেল বসিয়ে বরাবর দাগ দিয়ে তারপর সেই বাড়তিটা কাটতে পারো, বা চাইলে তুমি সরাসরি এইভাবেও কেটে নিতে পারো। এখানে একটা আলাদা কাপড় জুড়ে গেছে। দুদিকেই আমার সামনের অংশে লম্বাটা একটুখানি বাড়তি হলো, খুব বেশি কিন্তু হয়নি, এখানে একটুখানি, এরকম হয় সবসময়। যখনই হবে তখন কেটে বরাবর করে নেবে। এখানে টিকেনটা রয়ে গেছে সামনের দিকে, নিচের অংশের টিকেনটা। এবার দেখো আমাদের কাজ রয়ে গেল কোমরের পট্টি লাগানো। কোমরের পট্টি লাগালেই আমাদের হয়ে গেল, এরপর আমরা সরাসরি ফিটিংস লাগিয়ে নেব। দেখাতে হবে। এবার দেখো বগলের জন্য একটা দিক থেকে সেলাই শুরু করুন, আর এই যে পট্টির কাপড়টা এই দিকে রাখুন, আপনার দিকে রাখুন, মেশিনের দিকে নয়, পট্টি নয় টিকেনের কাপড়টা। এবার এই যে বগলের ফিটিংস এর জায়গাতে আসার পর ছোট্ট একটা কুচি দেবেন, এভাবে প্লেট দেবেন, তাহলে কি হবে যখন আমরা পটিটা ভেতরের দিকে ফোল্ড করব তখন ইজিলি মিলে যাবে। এবার পেছনের পাটের টিকেনের কাপড়টাকে মেশিনের দিকে ঘুরিয়ে রাখবেন, আপনার দিকে নয়, প্রথমটা মেশিনের দিকে পরেরটা আপনার দিকে। এই জায়গাতে চলে আসার পর এখানেও আরেকটা টিকেন দিতে হবে।
এবার আমরা ফিটিংস করব। ফিটিংস করার জন্য আমরা পেছনের পাটে কাটিং করার সময় এখান থেকে 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম। যেটা আমরা বাড়তি নিয়েছিলাম সেই বরাবর দাগটাকে ভালো করে দিয়ে দিচ্ছি, এখানে আগে থেকে দাগটা রয়ে গেল। তো আমাদেরকে এখন কি করতে হবে, টোটাল এখানে হাফ ইঞ্চ বেশি নিতে হবে। যতখানি আপার চেস্ট থাকবে সামনে পেছনে ঘুরিয়ে বডি থেকে মাপ নেওয়ার পর যতখানি থাকবে তার থেকে আরো হাফ ইঞ্চ বেশি নিতে হবে ডিপ নেকের ক্ষেত্রে। তবে যাদের চেস্ট খুব হেভি আছে তাদের বলবো 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবেন। কোমরে কোনো এক্সট্রা নিতে হবে না, যতখানি দরকার ঠিক ততখানি নেবেন। যদি কোমরে এক্সট্রা নিয়ে নিন সেক্ষেত্রে কিন্তু কোমরের ফিটিংসটা হবে না, আর যার কারণে আপনার ব্লাউজটা পেছন দিক থেকে সামনের দিকে ঝুঁকে যাবে। দেখুন ফিটিংস এর দাগটা কিন্তু একদম সোজা আসলো। যদি কাটিং আর সেলাই পারফেক্ট হয় তাহলে এটা একদম সোজা হবে ফিটিংস এর সেলাই। এবার দেখুন হাতার মোহরি, হাতার লম্বা যখন বেশি হয় তখন দুটো মোহরির মাপ নিতে হবে। প্রথম যেটা আপনার মেইন লম্বা সেখানে যে মোহরি থাকবে সেই মোহরি অনুসারে আপনি নিয়ে এটাকে চাইলে এভাবে ঘুরিয়ে দিতে পারেন। কাটিং সেলাই সঠিক না হলে কিন্তু এই যে সোজা হয়ে দাগগুলো আসলে এইভাবে কিন্তু কাটবে না। দেখুন এইভাবে একটুখানি বেঁকিয়ে আসবে। যখনই বেঁকিয়ে আসবে তখন আপনি ভেবে নেবেন আপনার কাটিং এবং সেলাই দুটোর মধ্যে সমস্যা ছিল, তার জন্য পারফেক্ট করে আপনার ফিটিংস এর সেলাইটা এখানে আসেনি। তো আমাদের এখানে কিন্তু একদম সোজা হয়ে আসলো। হাতা যদি আরো ছোট হয় মোহরি তাতেও কিন্তু এখানে আমাদের বেঁকিয়ে ফিটিংসটা আসবে না। তো আমরা এখান থেকে হাতার লম্বা মাপ আরেকটা নিচ্ছি, এখানে 5 ইঞ্চ বা 5.5 ইঞ্চে নিয়ে নেবেন। নিয়ে এখানে যতখানি মোহরি থাকবে সেই মাপটা নিয়ে তার থেকে সামান্য একটুখানি 1.5 সুতা মতো বাড়তি নিয়ে নেবেন। নিয়ে আপনি দাগটাকে এইভাবে মিলিয়ে নেবেন, তাহলেই হলো। তো আমাদের কিন্তু এখানে পারফেক্ট হলো, এখানে কিছুই করতে হবে না। বগলের মাপটাকে একদম মিলিয়ে রাখবেন, আর হাতার কাপড়গুলা উপরের দিকে থাকবে, মানে হাতার মোহরের দিকে ঝুঁকে থাকবে। এই যে এক্সট্রা কাপড়গুলা বগলের দিকে যে জয়েন করেছিলাম সেই কাপড়গুলা যেন নিচের দিকে না থাকে। তো এবার দেখুন আমি একদম কোমর থেকে সেলাইটা এখানে শুরু করছি। সেলাইটা করার সময় একটু হাত দিয়ে আঙুল দিয়ে লক্ষ্য করবেন আপনার এই যে হাতা লাগিয়েছেন জয়েন্ট দুটো দিকের বরাবর আছে কিনা, একটু ভালো করে চেক করলেই বুঝতে পারবেন বরাবর হচ্ছে কিনা। যদি এটা বরাবর না হয় তাহলে দেখতে ভালো লাগবে না আরমোলের জায়গাতে। তো একটা দিক কিন্তু এখানে সেলাই করা হয়ে গেল, আমরা দ্বিতীয় দিকটা কিন্তু একইভাবে সেলাই করে কমপ্লিট করে নেব। এখানে দেখুন তাহলে বগলটা আমাদের একদম পারফেক্ট হলো। তো দ্বিতীয় দিকটাও আমরা একইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাইটা করার সময় আমি যে বাড়তি আস্তরটা নিয়েছিলাম সেটাকে একটু লুজ রেখে রেখে চেপে চেপে দিয়ে কিন্তু এখানে সেলাই করব। আমি ব্লাউজের বডিতে যেমন বাড়তি আস্তর নিয়েছিলাম আমি কিন্তু খাতায় নিয়েছি। তো সেজন্য আমাকে আস্তরটা একটু চেপে চেপে ভেতরের দিকে দিয়ে রাখতে হবে, তা না হলে সেলাই করতে গেলে অসুবিধা হবে। তো এখানে দেখুন প্রথমে একটা নর্মাল সেলাই দিয়েছি, তারপর আমি ফিটিংস এ সেলাই দিয়ে দিচ্ছি। তো হাতায় যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমরা পরে কেটে নেব। প্রথম আমি নর্মাল করে একটা সেলাই দিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো আমি হাতাতে বরাবরই এক্সট্রা কাপড় রেখে থাকি, সেটা আমি পরে কেটে নিই, কারণ বেশি হলে ভালো, কম হলে আমাদের পরে সমস্যা হয়। দেখুন এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিলাম আর সেলাইটাও এখানে কমপ্লিট। দেখুন তাহলে এখানে সবটা কমপ্লিট হয়ে গেল। এখানে শুধু হেম করে নেব, হুক এবং হুকের ঘর করে নেব, তাহলে আমাদের পুরো ব্লাউজটা কমপ্লিট। দেখুন এটা হলো পেছনের দিক। তো আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। যদি এরপরেও কোথাও আপনাদের অসুবিধা হয় আপনারা অবশ্যই জানাবেন, আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পরের ক্লাসে আমরা শিখে নেব প্রিন্সেস কাট ব্লাউজ কি করে কাটিং করতে হয় ও সেলাই করতে হয়।